স্কুল কলেজ লাইফগুলোতে আমি খুব প্রেমিক পুরুষ ছিলাম। আমার বন্ধুরা আমাকে মজা করে নাম দিয়েছিল ক্রাশ বাবা। আলহামদুলিল্লাহ থিওরি আমাকে আমার গল্পগুলোকে চেঞ্জ করে দিয়েছে। আমি মানুষের শুদ্ধ প্রেমের গল্প বলতে চাই, যারা বই পড়তে পছন্দ করে তারাই আমার দর্শক অ্যাকচুয়ালি। আমি সবসময় একটা কথা বলি, আমার ট্রেলারকে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু শোবাজ। আমি রেজওয়ানা, আর আমাদের সাথে আজকে আছেন বর্তমানের জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আপনাকে দেখে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, প্রথমে যে কোশ্চেনটা আপনাকে করব সেটা আপনার ব্যক্তিগত জীবন থেকে একটু নেয়া। আপনি পড়াশোনা করেছেন, আমরা শুনেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাই তো? কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে ইঞ্জিনিয়ার না হয়ে নাট্যশিল্পে আসার জার্নিটা কেমন? আচ্ছা, সো এটা আমার জীবনের প্রথম কমন প্রশ্ন যে আমি ট্রিপল ইঞ্জিনিয়ার আসনুল্লাহ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2018-তে। সো এরপর আমি 2020 সালে নির্মাণে আসি। কিন্তু এর আগের থেকে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং হওয়ার আগের থেকে কিন্তু আমার যাত্রাটা শুরু হয়েছে। আমি যখন আমার প্রথম শর্ট ফিল্ম বানালাম পায়রা, তখন আমি রাজুকে পড়ি, 2012-এর কথা বলছি। ওই সময়টাতে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। সেই সময় আপনি ফার্স্ট শর্ট ফিল্ম বানিয়েছেন? ফার্স্ট শর্ট ফিল্ম বানিয়েছিলাম এবং আমার ইচ্ছা ছিল যে আমি আসলে গল্প লিখবো, না হলে নির্মাণের কাজেই থাকবো। গল্প লিখতে গিয়ে মনে হলো যে পাঠক তো নিজের কল্পনা নিয়ে আসলে সবকিছু কল্পনা করে নেয়, কিন্তু ওই কল্পনাটা খুব লিমিটেড, যে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটাই কি দেখতে পাচ্ছে কিনা। সো ওই চিন্তাধারা থেকে আসলে আমার নির্মাণে আসা। কিন্তু আরেকটু আমার প্রায় 8 বছর অপেক্ষা করতে হয়েছে, কারণ লেখাপড়াটা শেষ করতে হচ্ছে। আমি আমার আব্বু আম্মুকে কষ্ট দিতে চাইনি। একজন চেয়েছিলেন ডাক্তার হতে, একজন চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হব। সো ইঞ্জিনিয়ারটা বেছে নিলাম, ডাক্তারিতে চান্স পেয়েছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ারটা বেছে নিলাম যাতে আমি সময়টা বেশি দিতে পারি আমার নির্মাণের কাজে। আমি শুটিং করেছি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। সত্যি কথা বলতে আমার প্রক্টর স্যার, আমার ডিন স্যার, আমার ভিসি স্যার আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন ওরা। কারণ আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগেই আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টর ছিলাম শর্ট ফিল্মগুলোতে। আচ্ছা, ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগেই? হ্যাঁ। সো স্যাররাও আমাকে মোটামুটি চিনতেন এবং আমার লেখা খুব পছন্দ করতেন। ওই হিসাবে দেখা গেল প্রথম ইয়ারেই আমি খুব বেশি হ্যাশট্যাগ ক্রাশ বাবা নামে আমাকে সবাই চিনতো, কারণ আমি কবিতা লিখি। আমি আরেকবার শুনতে চাই। হ্যাশট্যাগ ক্রাশ বাবা। ক্রাশ বাবা? হ্যাঁ, কারণ আমি আমার স্কুল কলেজ লাইফগুলোতে আমি খুব প্রেমিক পুরুষ ছিলাম। সো মেয়েদের চিঠি পেতাম। সো আমার বন্ধুরা আমাকে মজা করে নাম দিয়েছিল ক্রাশ বাবা। তো রেডিও বাঙালিয়ানাতে আমি একটা শো চালাতাম ক্রাশ বাবা নামে। ক্রাশ বাবা নামে? জি। তো ওইভাবে আমি কি করলাম, আমার একটা আইডেন্টিটি ক্রিয়েট করলাম, যে আমার কবি সত্তার নাম দিলাম ক্রাশ বাবা। সো ওই ক্রাশ বাবা থেকে দেখা গেল যে স্যারও আমার কবিতা খুব পছন্দ করতেন। আমার ফেসবুক নাম ছিল অবিমিশ্র নিস্তব্ধতা একজন। সো সব কিছু মিলে আমার এই লাইনে যে আমি আসবো এটা সবাই জানতো আগের থেকে। এবং থাকে না একটা ম্যানিফেস্ট, সবাই বলতো প্রীতম ভবিষ্যতে কিছু একটা করবে, ভালো করবে। সো আমাকে ধরেন থিসিস পরীক্ষা আমি দিচ্ছি, থিসিস তো অনেক কঠিন পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং, ট্রিপলিতে তো অনেক কঠিন। আমাকে প্রথম তোর নেক্সট নাটকের কাস্টিং কে আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা। তো ব্যাপারটা এরকম ছিল, আমাদের স্যাররা খুব মজা করেছেন, আমাকে খুব সাহস দিয়েছেন। সো আমি গ্রেটফুল, আমার ফ্রেন্ডদের জন্য আমি গ্রেটফুল যে আমি একদিনে পড়ে ওরা আমাকে, যেমন আমি কালকে সার্টিফিকেট আনতে গিয়েছিলাম 8 বছর পরে। আচ্ছা। সো একটা কাজে লাগবে, যেহেতু আমি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করব। তো ওইখানে গিয়ে আমার একটা মজার এক্সপিরিয়েন্স হয়েছে। স্যাররা আমার সাথে ছবি তুলতেছেন। আমার সিজিপিটি খুবই বাজে। আমি প্রথম জানতে পারলাম আমার সিজিপিএ কত, কিন্তু স্যাররা ওগুলো সব ভুলে গেলেন। যে সিজিপিএটা কত আমরা জানতে পারি? 2.47। আচ্ছা, কিন্তু তারপরও সবকিছু ছাপিয়ে আপনি এখন? হ্যাঁ, সিজিপিএ তো আমি 8 বছর পর জানতে পারলাম আমার সিজিপিএ কত। আমি সার্টিফিকেট তুলতে গিয়েছি, স্যাররা ওই সময় আমাকে কেউ প্রশ্ন করেন তুমি 8 বছর কই ছিলা। সবাই জানে আমি এখানে আছি, এবং স্যাররা বাসিকে বলে আজকে বউকে জানাবো তোর সাথে ছবি তুলছে, কারণ আমার স্যারদের ওয়াইফ ম্যাডামরা আমার খুব ফ্যান। সো এটা আমি খুব এনজয় করি। সো ট্রিপল ইঞ্জিনিয়ারিং থেকে বেশি আমি আসলে ইঞ্জিনিয়ারিংটাই করতে চাইনি কখনো। আমি আসলে সৃজনশীল পথে হাঁটতে চেয়েছিলাম, এবং আমি যেখানেই যেতে চেয়েছি আমি সেখানে আমার একটা স্বাক্ষর রাখতে চাই সবসময়। ওই চিন্তা ভাবনা থেকেই নাট্যশিল্পী হওয়া। বাহ, চমৎকার। আচ্ছা, সবাই বলে আপনার নাটকগুলো এত জনপ্রিয় হওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে মানুষ অনেক বেশি রিলেট করতে পারে। আবার অনেকে বলে আপনার নাটকগুলোতে নাকি হুমায়ুন আহমেদের একটা খুব স্ট্রং প্রভাব লক্ষ্য করা যায়। আপনি এটাকে কি বলবেন? আপনি কি আসলেই হুমায়ুন আহমেদ স্যার থেকে অনুপ্রাণিত, নাকি আপনার এটা সিগনেচার স্টাইল? প্রথম প্রশ্নের উত্তর দিই যে জনপ্রিয় হওয়ার কারণটা কি। রিলেট করতে পারে, হুমায়ুন আহমেদ স্যারের গল্প কিন্তু মানুষ রিলেট করতে পারতো। এর প্রধান কারণ মধ্যবিত্ত ক্লাসকে যখন আমরা টার্গেট করি,
আমরা আমাদের জীবনের আমার জীবনে যে এক্সপিরিয়েন্সগুলি আছে সব কিছুকেই আসলে আমি আমার পর্দায় নিয়ে আসতে চাই। আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মায়ের স্নেহ, আমার বাবার আদর, আমার খালামণি, আত্মীয়স্বজন, আমার বাসার দারোয়ান। সো আপনি যখন প্রত্যেকটা চরিত্রকে গল্পে উপাদান হিসেবে নিয়ে আসবেন তখন মানুষ রিলেট করতে পারবে। সো আমি আমার জীবনের দর্শন থেকে আসলে গল্পগুলি বলি, তো মানুষ খুব বেশি রিলেট করে, এবং আমি আমার জীবনকে একটা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। খুব মানুষের মাটির কাছ থেকে জীবনটাকে দেখার চেষ্টা করি, যে আমার গল্পগুলোকে প্রধান দর্শনটাই হচ্ছে যেটা মানুষ কখনো চিন্তাই করে না। ধরুন আমি আপনার সাথে একটু এখনই রাগ করতে পারি যে এটা কেন হচ্ছে না, কেন হচ্ছে না। আপনি যখন তাকদীরের উপর বিশ্বাস করবেন, আপনি যখন আপনার নিয়তটাকে সৎ রাখবেন যে না, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আলহামদুলিল্লাহ সব কিছুতে। সো এই যে আলহামদুলিল্লাহ থিওরি আমাকে আমার গল্পগুলোকে চেঞ্জ করে দিয়েছে। সত্যি কথা বলতে আমি সব কিছুকেই আসলে রিলেট করতে চাই, এবং যা হচ্ছে ভালো হচ্ছে, আমার সব কিছুই ভালো লাগে, পৃথিবীটাকে আমি এনজয় করতে চাই। সো আমি গল্পগুলোর মধ্যে দেখবেন শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা, এই ধরনের নির্যাস থাকে যেটা মানুষ রিলেট করতে পারে। আর হুমায়ূন আহমেদ স্যারের যদি কথায় আসি, আমার যে কাজগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে সেই কাজগুলো মধ্যে যেমন 3টা কাজ আমি হুমায়ূন আহমেদ স্যারকে হোমেজ দিয়েছি, ডেডিকেট করেছি, স্যারকে স্মরণ করেছি। কারণ আমার কাছে মনে হয় কি, এখন মানুষ তো বই পড়ছে না, বই পড়ার আগ্রহ মানুষের কমে যাচ্ছে। এই প্রজন্মে আমি যদি বলি হুমায়ূন আহমেদ, তাদের মুখের যেন এক্সপ্রেশন, আগে যেমন হুমায়ূন আহমেদ পড়ি সবাই যেমন খুব গর্ব ভরে বলতো, কারণ ওরা তো পড়ছে না, ওরা জানে না হুমায়ূন আহমেদ, তখন ওরা বলে যে না আমি হারুকি মুরাকামি পড়ছি বা আমি স্ট্যানলির গল্প পড়ছি। তখন আমার মনে হয় কি যে আমাদের তো একটা লিজেন্ড আছে, আমাদের কিংবদন্তি আছে, বা এমনও আছে, আমি অনেক নাটক দেখে হতাশ হয়েছি যে হুমায়ূন আহমেদের গল্প হুবহু কপি করে দিচ্ছে, নাম দিচ্ছে না কোথাও। সো এই যে আমাদের যে চর্চাটা, যে আমরা কাউকে স্মরণ করি না, কাউকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারি না। সো আমি দেখতাম কি আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, আমি একটা গল্প পড়ছি, দেখা গেল যে এই ঘটনাটা আমি কিছুদিন আগে ঘটেছে, হুমায়ূন আহমেদ স্যার লিখে ফেলেছেন। সো আমি এমনই দিনে তারা বলা যায়, নাটকে একটা লাইন ছিল, শাওন আমাদের যে তৌসিফ ভাই ছিল, ও বলে আমি 5 হয়ে সালাম করতাম হুমায়ূন আহমেদ স্যার বেঁচে থাকলে। কেন? কারণ হুমায়ূন আহমেদ স্যার হুবহু আমার ভবিষ্যৎটা আগে লিখে গেছেন। সো আমি যখন এই যে রিসেন্টলি বিয়ে করেছি, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে রোশনি চলে আসছে। সো এই ঘটনাটা সে 2009 সালে লিখে ফেলেছে হুমায়ূন আহমেদ স্যার। সো এই যে কানেকশনটা, যে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের দর্শনগুলো খুব কাছাকাছি গ্রাউন্ড লেভেল থেকে আসা, সো হুমায়ূন আহমেদ স্যারের সাথে আমার একটা অদ্ভুত মিল আছে দর্শনের। সো ওইটাই আমি অনুপ্রেরণা হিসেবে নিই, যেহেতু স্যার আমার থেকে আগে লিখেছেন সে, এবং আমি রিলেট করতে পারি তার সাথে। সো আমার কাজগুলোতে আমি হুমায়ূন আহমেদ স্যারকে জোর করে টেনে নিয়ে আসি, যে এই প্রজন্মকে দেখাতে চাই যে হুমায়ূন আহমেদ স্যার এমন একজন মানুষ যে আমাদের গল্প বলতো, আমাদের জীবনের গল্পগুলি বলতো। সো আমি বলেও দিচ্ছি কোন গল্পগুলোতে। 2022 সালে আমি লিলুয়া বানিয়েছি, এবং কিন্তু তার একটা বইয়েরও নাম, হ্যাঁ বইয়ের নাম, এবং আমাদের যে নায়কের বাবা সে হচ্ছে হুমায়ূন আহমেদ স্যারের ফ্যান ছিলেন। সে তার ছেলের নাম রেখেছিল লিলুয়া, মেয়ের নাম রেখেছিল লিলুয়া, আর ছেলের নাম রেখেছিল পরশ, আগুনে পরশমণি থেকে পরশ। তার মানে হচ্ছে সে একজন হুমায়ূন প্রেমী ছিল। আমার দ্বিতীয় গল্প ছিল হচ্ছে ঘুমপড়িতে আমি হুমায়ূন আহমেদ স্যারের অপেক্ষা বইটাকে ইন্ট্রোডিউস করিয়েছি। আর আমার এই যে এমনই দিনে তারা বলা যেতে রূপা ছোট গল্পটাকে আমি ইন্ট্রোডিউস করিয়েছি। দেখা গেল কি রূপার নামে অনেক নাটক আমাদের হয়েছে, কিন্তু কোথাও হুমায়ূন আহমেদ স্যারের নাম লেখা হয় নাই। সো আমি চেয়েছি যে একদম বলে কয়ে আমি হুমায়ূন আহমেদ স্যারকে হোমেজ দিয়েছি। আপনি যখন বলবেন যে হুমায়ূন আহমেদ স্যারের গল্পটা এরকম একটা গল্প আছে, নাটকের মধ্যে যখন বলে দিচ্ছেন তখন এটা হয়ে যায় হোমেজ, এটা অনুপ্রেরণা থাকে না। আর তখন হচ্ছে মানে আমি যেহেতু সে কিংবদন্তি, আমি চাচ্ছি তাকে হোমেজ হিসাবে মানুষের সাথে পরিচয় করাই দিতে। যে গল্পগুলো লিখেছেন ভাইয়া, যেমন বুক পকেটের গল্প বা ঘুমপড়ি, যেগুলো অলরেডি মেনশন করেছেন, প্রত্যেকটাই একটা সার্টেন জনরার, মনে হয় যে একটা ডিফারেন্ট ধাঁচের লেখা। সো এই লেখাগুলোর জন্য আপনার কি কোনো আলাদা প্রিপারেশন দরকার হয় কিনা, বা প্রস্তুতির প্রয়োজন হয় কিনা? আলাদা প্রিপারেশন বলতে কি, প্রত্যেকটা গল্পের সাথে আগে বাস করতে হয়। গল্পটা লেখার আগে হচ্ছে মাথায় থাকে। তো দেখা গেলো যে 2014 সালে একটা ছোট স্ট্যাটাস দিয়েছিলাম, আমি একটা ছোট গল্প দিয়েছিলাম, আকাশপ্রিয়া অথবা ঘুমপড়ি গল্প। আচ্ছা। সো ওইখান থেকে কিন্তু ঘুমপড়ি গল্পটা এসেছে। ওইটা আসলে একটা ছোট স্ট্যাটাস, একটা ছোট একটা গল্প ছিল। তার মানে কি 2014 সালে ওটা বুননটা হয়েছে। 2025 সালে এসে এটাকে আমি যখন আরও ম্যাচিউর হয়েছি, আমি ভালোবাসা সম্পর্কে বুঝতে পেরেছি, অনেক পথ পরিক্রমা পার করে যখন আমি জীবনের এই পর্যায়ে এসেছি, তখন কিন্তু ঘুমপড়ির দর্শনটা আমাকে
প্রভাবিত করেছে। আর ঘুমপড়ির আমি সবসময় দর্শনের কাজ করি, তো সো আমি অন্যান্য দার্শনিকদের কোডগুলোকে একটু ফলো করার চেষ্টা করি যে কে কী বলেছে। এই আমি যে স্পিরিচুয়াল লাভ বা ওয়ান সাইডেড লাভ এগুলো নিয়ে যখন আমি ইয়ে করলাম, আমি তখন দেখলাম যে দার্শনিকরা আসলে কী বলছে। কোথায় জানি আমি একটা সার্চ করতে করতে গুগলে আমি দেখলাম যে অপেক্ষা নিয়ে একটা কথা বলা হয়েছে। হুমায়ুন আহমেদ স্যার বলেছেন, জীবিত মানুষের জন্য সমস্ত অপেক্ষা, মৃত মানুষদের জন্য কোনো অপেক্ষা নেই। এটা আমাকে এত ট্রিগার করলো যে দর্শনটা কি বা স্যার ঠিক বলেছেন, কিন্তু এই দর্শনের সাথে আমি বিশ্বাস করি না। সো অপেক্ষা বইয়ের যে দর্শনটা আছে তার এন্টি দর্শনটাই নিয়ে আমি এন্টি ফিলোসফি নিয়ে আমি কাজ করেছি। যে আমার কাছে মনে হয় যে পরকালেও একটা জীবন আছে এবং আমি যাকে ভালোবাসি আমি তাকে পরকালেও পেতে চাই, তার মানে আমি তাকে মৃত্যুর পরেও পেতে চাচ্ছি। তখন কি হলো, ঘুমপড়ির শেষটুকু আমি বুঝে গেলাম যে আমার শেষ কি হবে। যে মানুষের, হুমায়ুন স্যার তো বলেছেন যে মানুষের নায়ক বলে যে সমস্ত বেঁচে থাকা হচ্ছে জীবিত মানুষের জন্য, কিন্তু আমাদের মেঘ ভাইয়া যে প্রীতম হাসান যে ছিল, সে যদিয়াবুর জন্য মৃত্যুর পরে অপেক্ষা করছে এবং 101 নক্ষত্রবৃত্তির জন্য সে অপেক্ষা করছে। এভাবে করে আসলে গল্পগুলো বুনন করা যায় এবং দর্শনের সাথে দার্শনিকদের কানেক্ট করে আমি গল্পটা সাজাই। আর বুক পকেটের গল্প হচ্ছে আমার শুদ্ধ ভালোবাসা পাওয়ার পরে, প্রিয়ন্তী আমার জীবনে আসার পরে আমি কাছে মনে হচ্ছে যে ভালোবাসাটাকে আসলে আমি যেরকম অনুভব করছি শুদ্ধ ভালোবাসা, আমি একটা কবিতা লিখি, শুদ্ধ প্রেম একবারই আসুক, অসংখ্য নষ্ট প্রেমে ক্ষতবিক্ষত না হোক হৃদয়। সো ওইখান থেকে আমি আসলে এই দর্শনটা পাই এবং বুক পকেটের গল্পে আমি 3টা জীবনকে দেখাইছি। মূলত এটা আমারই জীবন, আমার কাছেই মনে হয়েছে যে এই চরিত্রগুলোর মধ্যে আমার বাস, এই দর্শনগুলোর মধ্যে আমার বাস। যেমন ওসি মাহফুজ এবং নবনীর মধ্যে একটা লাইন ছিল এরকম যে মানুষ কেন অন্ধকার খুঁজে, প্রেমিক প্রেমিকারা কেন দেহের মাঝে সব সুখ হারায়, কেন মানুষ আত্মা দিয়ে ভালোবাসতে পারে না, সেটার উত্তর কিন্তু আপনি ঘুমপড়িতে পেয়েছেন। যে মেঘ আত্মা দিয়ে, আত্মার সাথে কানেকশন ছিল, ওদের কখনো একসাথে বসায় নেই, দেখা হয় নাই। তো অনেকে বলেছিল যে লালসা ছাড়া প্রেম কিভাবে হয়। আমি একটা কথা বলি যে লালসা একদম লাস্ট, মানে আমরা যদি ইংরেজিতে বলি লাস্ট। সো লালসার সাথে আসলে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। আপনি আপনি একটা প্রস্টিটিউটের সাথেও সম্পর্ক করতে পারবেন লালসা দিয়ে, কিন্তু ভালোবাসতে আসলে আত্মা লাগে, স্পিরিচুয়াল ব্যাপার লাগে এবং এটা ঐশ্বরিক হতে হয়। সো শুদ্ধ প্রেমটার মধ্যে আমি আসলে যেটা খুঁজে পেয়েছি যে কোনো কিছু আসলে ম্যাটার করে না আপনি দেখতে কেমন, আপনার আর্থিক অবস্থা কেমন। আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তার সাথে যদি খোদা আপনার সাথে মিল লিখে রাখেন, আপনি তাকে ছাড়তে পারবেন না কখনো। সো এখন যখন দেখি যে এত ডিভোর্স, এত পরকীয়া, এত বিশ্বাসঘাতকতা এবং আমাদের অন্যান্য নির্মাতারা বাস্তব গল্পগুলোকেই আনছে, তখন আমি কল্পনার বা আমার জীবনের আশ্রয় নিচ্ছি যে আমি মানুষকে শুদ্ধ প্রেমের গল্প বলতে চাই, ইতিবাচক গল্পগুলি বলতে চাই, যাতে থাকে না 30টা মানুষ গল্প দেখছে ভালোবাসার প্রতি তারা বিশ্বাস হারিয়ে ফেলছে। এমন হয়েছে আমার কাছে এখন চিঠি লিখছে মানুষ, আমি কিন্তু অনেক চিঠি পাই। এই চিঠি লেখার অভ্যাসটাও আমার দর্শকদের মধ্যে হয়েছে, যেহেতু আমার গল্পগুলোর মধ্যে চিঠি লেখা থাকে, থাকে, মনে করে যে ভাইয়া আমার খুশি হবে। সো প্রিয় জাহিদ প্রীতম ভাইয়া লিখেই শুরু করে ওরা। সো আমি এটা খুব এনজয় করি, গভীর রাত আমি চিঠিগুলি পড়ি। আমি দেখলাম কি রিসেন্টলি একটা এমন দিনে তারা বলা যায় একটা ছেলে সুইসাইড করার প্ল্যান করছিল। সে হঠাৎ করে যেন আমার কাজটা দেখার পরে সে গভীর রাত 4:45 বা 47 আমাকে মেসেজ পাঠিয়েছে যে ভাই আপনার এই গল্প দেখার পর আমার জীবনের আমি রোশনির অপেক্ষা করছি, আমি আমার ওই চিন্তা চেতনাকে বাদ দিয়েছি। আসলেই তো পৃথিবী তো একটাই, 800 কোটি মানুষ আছে যে ভালোবাসার জন্য, আমি কেন একজনের জন্য মরে যাব। সো দেখেন আমার কাজগুলোতে আসলে আমি মানুষকে ভাবাতে চাই। আমি আসলে অনেকে বলে না ভিউর জন্য কাজ করি, বা আমি আসলে সময়ের জন্য কাজ করি। আমি আমার সময়টাকে আঁকড়ে ধরে রাখতে চাই এবং 100 বছর পরেও যাতে মানুষ রিলেট করতে পারে আমার গল্পগুলোকে, এইভাবে আমি আসলে কাজ করতে চাই। সো এই জন্য এগুলো রিলেটেবল হয়, দর্শন মানুষ পছন্দ করে, যারা বই পড়তে পছন্দ করে তারাই আমার দর্শক অ্যাকচুয়ালি। বাহ, চমৎকার। আপনার এই গল্পগুলোর থেকে সম্প্রতি প্রকাশিত থার্সডে নাইট যে গল্পটা প্রকাশিত হলো, যে নাটকটা রিলিজ পেল, এটার মধ্যে কি ডিফারেন্স আছে? অনেক ডিফারেন্স আছে, কারণ আমি তো বলেছিলাম যে 2024 সালে আমি একটা পণ করেছিলাম যে আমি শুদ্ধ প্রেমের গল্প বলবো, শুদ্ধ বন্ধুত্বের গল্প বলবো। তো এরপরে আসলো আমার বুক পকেটের গল্প তিলোত্তমা কিন্তু আসলে অশুদ্ধ প্রেমের গল্প ছিল, যেখানে একটা কালো মেয়ের জীবন কিভাবে বডি শেমিং, তারপর হচ্ছে তাদের সব কিছু নিয়ে মেয়েটার জীবন আপনি দেখতে পারেন, আমি স্পয়লার দেবো না। সো ওইখানেও কিন্তু আমি অন্যরকম একটা অদ্ভুত প্রেমের গল্প বলেছি।
ফ্রেন্ডজিতে বিশুদ্ধ বন্ধুত্বের গল্প বলার চেষ্টা করেছি, এবং জুলাই আগস্টের পর আমার কাছে মনে হয়েছে যে মানুষ এতই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, এতই ডিস্টার্ব, আমি তাদেরকে হাসাতে চেয়েছি, হাসাতে হাসাতে কিছু শেখাতে চেয়েছি। এরপর আসলো ঘুম পড়ি। আমি এখন যেটা মনে করলাম যে থার্সডে নাইটের প্রকল্প যখন আসলো আমার কাছে, চরকি থেকে একটা ফ্ল্যাশ ফিকশনের আইডিয়া নেওয়া হচ্ছে যে টপ 5 বা 6 ডিরেক্টর নিয়ে তারা একটা প্রোগ্রাম করছে, যে প্রোগ্রামগুলোতে 40 থেকে 50 মিনিটসের মধ্যে আমাদের জাগতিক প্রেম, ভালোবাসা, অনেকগুলো জনরা ছিল, রহস্য, মানে ওরা এই জনরাগুলোতে টাচ করতে চায়। তো আমি বেছে নিলাম, আমি কি করবো আমি বুঝতে পারলাম না। আমি যে প্রথম গল্পটা পাঠালাম ওদের কাছে ওটা ছিল ঘুম পড়ি। আচ্ছা, চরকি বলে এটা 40-50 মিনিটের ফ্ল্যাশ ফিকশন হতে পারে না, ঘুম পড়ি এটা আমরা চরকি অরিজিনাল বানাবো, আমরা এটা সিনেমা বানাবো। তখনই কিন্তু ঘুম পড়ি সিনেমা হয়ে গেল। এরপর আমাকে বললো, তবুও চরকি আমার পিছু ছাড়লো না, ওরা বললো যে ভাইয়া আপনার ফ্ল্যাশ ফিকশন একটা কাজ আমাদের লাগবেই। তো কি হবে, আমি ভাবছি কি করা যায়। তখন আমি একটা সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছিল, চেলসি ত্রিপুরা নামের একটা মেয়ে স্ট্যাটাস পড়লাম যে ঢাকা ইউনিভার্সিটি তার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। একটা মদের পার্টিতে গিয়ে মদের আসরে সে যাকে ভাই ভাবতো, বিশ্বাস করতো, সে ভাই তাকে মলেস্ট করেছে বা সামথিং লাইক দ্যাট। আমি ওইটা নিয়ে একটা স্ট্যাটাস দিলাম যে আপনার সাথে তো বিপদ যে কোনো সময় হতে পারে, এখানে আমাদের সচেতনতাও বাড়াতে হবে, এবং আমরা হয়তো ব্ল্যাক আউট সম্পর্কে জানি না, আমরা ড্রিঙ্কস করছি, মাতাল হচ্ছি, কিন্তু সাইড এফেক্টগুলো আমার আম্মুই জানে না ব্ল্যাক আউট মানে কি, বা আমার পরিবার অনেকেই জানে না যারা মদের আশেপাশে নেই বা যারা ইন্ডাস্ট্রিতে থাকে না। তো আমি ভাবলাম যে আসলে আমি তো সবসময় শুদ্ধ প্রেমের গল্প বলি, এবার একটু অশুদ্ধ মানুষদের গল্প বলি, যারা আসলে জীবন থেকে অনেকটা পিছিয়ে পড়ছে বা জীবনের দর্শনগুলো থেকে পিছিয়ে পড়েছে। তখন আমি এই অশুদ্ধ মানুষের গল্পগুলোকে টার্গেট করলাম। তো আমার যে প্রডিউসার শাহরিয়ার শাকিল ভাই আমাকে ফোন দিয়ে বলো, প্রীতম তোমার যে স্ট্যাটাস দিলা এটা কি সত্যি কাহিনী? আমি বললাম যে জি ভাই, এটা সত্য গল্প অবলম্বনেই আমি আসলে আমার দর্শনটা শেয়ার করেছি। তখন শাকিল ভাই বললো এটাই তো আমাদের ফ্ল্যাশ ফিকশনের গল্প হতে পারে। কারণ ওইখানে অনেক লোকজন বলতেছিল, অনেক মানুষ বলতে ভাইয়া এটা তো আমরা জানতাম না, অনেক মেয়ে বলতেছিল অ্যাকচুয়ালি যে আপনি এটা নিয়ে কিছু একটা করেন, এটা নিয়ে একটা ফিকশন হতে পারে, এটা নাটক হতে পারে। তখন শাকিল ভাই কমেন্টসগুলো পড়েছিল এবং শাকিল ভাই আমাকে পুশ করলো যে তুমি এই গল্পটা বলো। আমি বললাম যে ভাই আমি তো এই ধরনের গল্প বলতে চাই না। বলে না প্রীতম তুমি বলো, এটা তোমার দায়বদ্ধতা থেকেও আসে। তখন চরকিকে জাস্ট আমি একটু সাজায় গুছিয়ে স্ট্যাটাসে পাঠালাম, তো চরকি অ্যাপ্রুভ করে ফেললো এবং ওদের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো প্লটটা। বাহ, চমৎকার। তার মানে আপনার অন্য গল্পগুলোর তুলনায় এটা একেবারে ডিফারেন্ট একটা জনরা যেটা মানুষ এক্সপ্লোর করতে পারবে। হ্যাঁ, এই জনরাটার নাম হচ্ছে ইনভেস্টিগেশন থ্রিলার। ইনভেস্টিগেশন থ্রিলার এর আগে অনেকেই করার চেষ্টা করেছে এবং এখানে আমাদের অনেক লিমিটেশনস আছে। সো আমি চেষ্টা করলাম যে 45 মিনিটের মধ্যে একটা রাতের গল্প, সামগ্রিক একটা বিষয় নিয়ে আমি একটা গল্প বলেছি, যেখানে আমাদের আইনের জটিলতা আছে, আইনের দৃষ্টিভঙ্গিটা কেমন আমাদের ভিকটিমদের প্রতি, তারপর হচ্ছে দেখা গেল যে ভিকটিমরা কী ধরনের সাফার করে, সাক্ষীদের কী ধরনের অসুবিধা হয়, সব কিছুই মাত্র 45 থেকে 47 মিনিটের মধ্যে হয়ে যায় একটা জায়গার মধ্যে, একটা পুলিশ স্টেশনে। এবং এই পুরো গল্পটার মধ্যে যে মেইন জায়গাটাতে আপনি গিয়ে ধোঁকা খাবেন, দর্শক এখানে আসলে বিচারক। আমি যদি জাজ হই, আমি কাকে বিশ্বাস করব? সেটাই, আপনার প্রত্যেকে বিশ্বাস করতে ইচ্ছা করবে, প্রত্যেকে গল্পটাকে সত্য মনে হবে। সো দর্শক আসলে কাকে বিশ্বাস করবে এটা নিয়ে আসলে গল্পটা আগায় যায় এবং একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের কাছে। দারুণ। আচ্ছা, থার্সডে নাইট গল্পটা মুক্তি পেয়েছে থার্সডেতে, এটা কি পরিকল্পিত ছিল নাকি কাকতালীয় একটা ব্যাপার? চরকি বা আমাদের যে প্ল্যাটফর্মগুলি আছে, বৃহস্পতিবার রাতকে বেছে নেয় কেন? বৃহস্পতিবার একটা উৎসব মুখর থাকে, ফ্রাইডেতে স্যাটারডেতে ছুটি থাকে। সো মনে করে কি এখানে দেখলে দর্শকের ভিউটা পাওয়া যাবে, দর্শক দেখবে শান্তি মতো, যেহেতু আমার কন্টেন্টগুলো একটু আরাম করে দেখতে হয়। আপনি ধরেন অফিসে করতেছেন, আপনি যাইতে তোমার একটা কন্টেন্ট ছেড়ে দেখে মজা পাবেন না, কারণ আপনি অনেক কিছু মিস করে যাবেন। আমার প্রত্যেকটা মেটাফোর থাকে, মেসেজ থাকে। সো ইম্পর্টেন্ট হচ্ছে একটু শান্তি মতন দেখা। সো আমার প্রডিউসাররা সবসময় আমার কাজগুলোকে বৃহস্পতিবার রাত বেছে নেয় বা কোনো বন্ধর দিনকে বেছে নেয়। তো থার্সডে নাইটে এই যে থার্সডে নাইট নামটা তো এরকম যে থার্সডে নাইটই সব হ্যাপেনিংগুলি ঘটে, অকারেন্সগুলি ঘটে, যেহেতু শুক্র শনিবার বন্ধ থাকে, হাসপাতালগুলি বন্ধ থাকবে, দেখুন যে মানুষ হাসপাতালও যাচ্ছে থার্সডে নাইটে বেশি। সো এই সব কিছু মিলে আর কি থার্সডে নাইটে কাকতালীয় বলতে পারেন, বাট এটা কোনো খুব ভালোভাবে ম্যাচ হয়েছে, তাই তো? আচ্ছা, থার্সডে নাইটে আপনার লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে অনেকেই, এর মধ্যে আছে তানজিলা জামান মিথিলা, যিনি সম্প্রতি মিস ইউনিভার্স টপ 30-র মধ্যে ছিলেন যিনি। সো তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? দারুণ। আসলে থার্সডে নাইটে যারাই অভিনয় করেছে, সৌম্যজ্যোতি,
ফরুক রেহান, ফরুক আলম রেহান, তারপর হচ্ছে সামিরা খান মাহি, তার সাথে আমার প্রথম কাজ। সো আমি আসলে থার্সডে নাইট গল্প যখন লিখলাম তখন আমি আমার প্রডিউসারদেরকে বললাম যে ভাইয়া আমি এখানে সব নতুন মুখ নিতে চাই, বুক পড়ে গল্পে যেরকম ছিল নতুন বা রেয়ার ফেসগুলোকে নিতে চাই, যাতে মানুষ জাজ করার সময়, ধরেন এখানে যদি আমি তৌসিফ, জোভান, নিশো সবাইকে করতাম, সবাই যদি এখানে সেলিব্রিটি হতো, ওরা যখন সত্য ঘটনা বলবে আপনি না ওদেরকে বায়াসড হয়ে যাবেন যে আচ্ছা আমি তৌসিফের ফ্যান, আমি তৌসিফের পক্ষ থেকে গল্পটা দেখব। যেহেতু আমার এখানে অনেকগুলি পার্সপেক্টিভ থেকে গল্পটা আসে, সো আমি এখানে আননোন কিছু মানুষ চাচ্ছিলাম। তখন ভাইয়া বলল যে শাকিল ভাই বলল যে তুমি আননোন নিতে পারো, সমস্যা নেই, কিন্তু যারা আসলে সম্ভাবনাময়, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে কিছু দিবে ভবিষ্যতে, তুমি তাদেরকে নিয়ে কেন কাজ করছো না, ওদেরকেও সুযোগ দাও। তখন আমি বললাম যে ওকে ভাই হইতে পারে। তখন আমি সৌম্যর সাথে বসলাম, রেহানার সাথে বসলাম, আমি মাহির সাথে বসলাম। সো সবাই খুব মানে গল্পটা পছন্দ করলো, কিন্তু মিথিলার সাথে আসলে আমার বসাটা হয় নাই। আচ্ছা, কিন্তু লিড কাস্ট হিসেবে তিনি আছেন। হ্যাঁ, মিথিলার সাথে আমার বসা হয়নি কেন, মিথিলাকে আমি নিব কিনা আমি জানতাম না। আমি এই ক্যারেক্টারটাই খুঁজতেছিলাম যে এই চরিত্রটা কে করতে পারে, মিথিলা। সো মিথিলা ক্যারেক্টার খুঁজতে খুঁজতে ভাইয়া আমাকে মজা করে বলতেছে যে কোন মিথিলাকে নিতে চাও তুমি, তুমি তো গল্পের চরিত্রের নাম দিয়েছো মিথিলা। সো আমাকে তানজিয়া যেমন মিথিলার কথা বলা হলো, আমাকে ওই যে ভাবি মিথিলার কথা বলা হলো। তো আমি বললাম যে ভাইয়া এই মেয়েটা তো একটু ইউনিক আছে দেখতে, অন্যরকম একদম। আমি তো ভাবতাম যে সে বাইরের দেশে কেউ হবে, বলে না উনি আমাদের বাংলাদেশেরই মডেল, তুমি চাইলে আমি তার সাথে বসা দিতে পারি। তো আপু আসলো, আমি দেখে না, আমি যেরকম আমার গল্পগুলোতে মেয়েদেরকে একটু উপস্থাপন করি হচ্ছে মেঘবতী, রূপের থেকেও ইম্পর্ট্যান্ট ছিল তাদের মায়া, তাদের চেহারার মধ্যে। কিন্তু আমার এই গল্পটার জন্য দরকার ছিল যে লাস্ট মোহ, যে একটা মেয়েকে দেখলে যদি মোহটা যাতে আসে। সো আপুর মধ্যে ওই ব্যাপারটা ছিল যে উনি দেখতে একটু আবেদনময়ী, লাস্যময়ী। সো আমার এই গল্পের জন্য একদম এমন একটা সে অ্যাক্টিং কেমন করবে সে জানে না, অনেকদিন আগে নাকি রোহিঙ্গা করেছিল। আমাকে আপু বললো যে প্রীতম আমি আসলে গল্প পছন্দ না হলে করিই না, আমি আসলে ইন্ডাস্ট্রিতে একটু ইউনিক কাজগুলি করতে চাই। আমি যখন আপুকে গল্প শোনা, আপু খুবই বললো যে এটা কবে করবো, আমি খুব এক্সাইটেড হয়ে গেল। আপু 21 দিনের জন্য আমেরিকায় গেল, এরপরে এসে আমার সাথে আবার নেক্সট সিটিংয়ে হচ্ছে আমরা 7 দিন ধরে রিহার্সাল করলাম। আপু বললো আমি একদমই অ্যাক্টিং ভুলে গেছি, এরকম অবস্থা, তোমার উপর সব কিছু। তো খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমার সাথে। প্রত্যেকটা এখানে তো সবাই আসলে নতুন আর্টিস্ট। সৌম্য তখনও কিন্তু উৎসব করে নাই, উৎসবে আগে এটা শুটিং হয়েছে। তখন দেখা যাচ্ছে যে ও বলতেছে ভাই আমার একটা সিনেমা আছে, এটার থেকে আমার একটা ওয়ার্কশপ হয়ে গেল, এবং দেখবেন যে ওই লুকটাই নিয়ে কিন্তু উৎসব করেছে। সো সবাই খুব একটা ভালো জার্নি হয়েছে, মিথিলা আপুকে সবাই খুব হেল্প করেছে, এবং সবাই আমাকে খুব ভরসা করছিল যে প্রীতম ভাই আপনি যেভাবে দেখাবেন সেটাই। সো আমার উপর একটা প্রেশার অবশ্যই ছিল, বাট দিন শেষে এটা দর্শক বিচার করবে যে আসলে কেমন হয়েছে কাজটা। আমরা আশা করি যে দর্শক এই কাজটাকেও আগের কাজগুলোর মতো ভালোবাসুক। আচ্ছা, ট্রেলারটা দেখে অনেকটা মনে হচ্ছে যে তানজিয়া জামান মিথিলা এবং সামিরা খান মাহির মধ্যে রাইভালরি টাইপের একটা রিলেশন বা হয়তো শত্রুতাপূর্ণ একটা সম্পর্ক নাটকটাতে মনে হচ্ছে এরকম, কিন্তু তারা বাস্তবে খুব ভালো বন্ধু যেটা আমরা জানি। তাহলে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শত্রুতাপূর্ণ একটা সম্পর্ক দেখাতে সেটা কি কষ্ট করতে হয়েছে, বা সেটে তাদেরকে নিয়ে একসাথে কাজ করাটা কেমন ছিল? হ্যাঁ, ওরা তো বাস্তব জীবনে খুব ভালো বন্ধু, এবং ওদের বন্ধুত্ব থাকে না যে একটা নায়িকা সেটে আছে, আমি বসে আছি, প্রীতম ভাই ওকে শট নিচ্ছে, আমি চলে যাব সেট থেকে। আমার সাথে তো আমার সেটে কখনো এইসব হয় না, কারণ আমার সেটে মাল্টি কাস্টিং অনেক থাকে। আর বন্ধু যখন হয়ে যায় না, তখন দেখা যাচ্ছে মিথিলা কাজ করছে, মাহি এসে পুলিশ অফিসার ড্রেস পরেই দাঁড়ায় আছে, ও কীরকম অ্যাক্টিং করছে ওটা দেখছে। সো ওদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো। ওরা আমরা হাসতে হাসতে আসলে শুটিংটা করেছি, যদি এটা থ্রিলার গল্প, বাট আমরা খুব এনজয় করেছি কাজ করতে। কিন্তু আপনি যেটা বলছেন যে ট্রেইলারে অনেক কিছু দেখা গেছে, এটা দেখা যাচ্ছে, আমি সবসময় একটা কথা বলি, আমার ট্রেইলারকে বিশ্বাস করবেন না। এই মুহূর্তে আপনার সাথে খেলবো একটা র্যাপিড ফায়ার রাউন্ড। এই রাউন্ডে আমরা কোশ্চেন করব আপনাকে, এবং আপনাকে খুব দ্রুত দ্রুত অ্যান্সার দিতে হবে। সো আপনি প্রস্তুত তো? একদম প্রস্তুত। আপনার সবচেয়ে পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীকে? তৌসিফ মাহবুব। আর সবচেয়ে পছন্দের অভিনেত্রী হচ্ছে তানজিন তিশা। আচ্ছা, কোন অভিনেতা বা অভিনেত্রীর সাথে আপনি ভবিষ্যতে কাজ করতে চান? অনেকের সাথে কাজ করতে চাই। সেটে কোনো মজার মুহূর্ত? তিশা আপু সেটে এসে কান্না করে দিছিল। কোনো তিক্ততার মুহূর্ত? আমার সেটের মধ্যে কোনো নেগেটিভিটি নাই। কোনো নাটক যেটা অলরেডি আগে অন্য ডিরেক্টররা বানিয়েছেন, আপনার যদি সুযোগ থাকতো, এমন কোন নাটক আপনি বানাতে চান? চাই না।
কোনো নাটক যেটা আপনার জীবন থেকে যদি আপনি বাদ দিতে পারতেন, এমন কোনটা হতে পারে? বাদ দেওয়ার মতো কোনো স্টোরি নেই যে আমার খুব অপছন্দের গল্প, সবই আমার পছন্দের গল্প। যদি ওকে বাদ দিতে তাহলে আমার নিজের একটা জীবনের অংশকে ভুলে যেতে হবে আর কি। আপনি চান কোন কাজটা বেশি ভাইরাল হোক? আমি তো চাই আমার প্রত্যেকটা কাজ মানুষ দেখুক। এত সুন্দর করে আপনার নির্মাণ যাত্রার গল্প, আপনার ব্যক্তি জীবনের গল্প, পুরো জার্নিটা আমাদের সাথে শেয়ার করেছেন, অনেক ভালো লাগলো শুনে। আশা করি দর্শকের যে জানার আগ্রহ ছিল এত জনপ্রিয় নাটকের পিছনে আসলে কে অক্লান্ত পরিশ্রম করছে, তারাও জেনে অনেক খুশি হবে এবং আপনাকে দেখে আপনার ফিলোসফিগুলো জেনে তারা নিশ্চয়ই অনেক আনন্দিত হবে। থ্যাংক ইউ ভাইয়া আমাদের শোতে আসার জন্য। থ্যাংক ইউ শোবাজের যারা আছেন, ক্যামেরার পিছনে যারা আছেন, এবং আপনাকে রিজন আপু, সবাইকে ধন্যবাদ। এবং আমার দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই যারা আসলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকেছেন এবং তারা আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি রেজওয়ানা কামাল। এটাই ছিল আজকের শোবাজের এপিসোড। নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। টিল দেন স্টে টিউনড উইথ বাংলা নিউজ 24।